কদিন আগে বাবা মার সঙ্গে দেখা করে এলে, তবে এখন আবার বাবা মার আসার দরকার কি আছে? আর যা গরম পড়েছে তার মাঝে ওনাদের আসার দরকার নেই। আমার একদম ভালো লাগে না। একটু ফ্রিলি লাইফ এনজয় করা যায় না ওনাদের জন্য? ওল্ড মেন্টালিটির মানুষজন, একদম ভালো লাগে না। দেখেছো আমার বাবা মা কত মডার্ন মেন্টালিটির মানুষজন। ওরা আজকালকার দিনে সমস্ত আদব কায়দা শিখে নিয়েছে। আর তোমার বাবা মাকে দেখো, সেই গ্রামে থাকে, ওই গ্রাম্য মেন্টালিটির মানুষজনই রয়ে গেলেন। এই কবে দেখা করে এলাম মানে? আমি তো বাড়ি গিয়েছিলাম প্রায় 1 বছর হয়ে গেল। আর আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তাই আমার বাবা মা আমার সঙ্গে দেখা করতে আসতে পারেন। কই, যখন তোমার বাবা মা আসে আমি তো কিছু বলি না, তাহলে তুমি সবসময় কেন আপত্তি করো? কেননা তোমার বাবা মা অত্যন্ত ওল্ড মেন্টালিটির মানুষ, আর আমার বাবা মা মডার্ন মেন্টালিটির মানুষ। তুমি নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারো, কিন্তু তোমার বাবা মার ওপর অন্ধ ভালোবাসা তোমাকে তফাৎটা বুঝতে দেয় না। ভালো লাগে না আমার। তুমি ওনাদেরকে আসতে বারণ করো। এখন আর সেটা সম্ভব নয়। আমি বাবা মার টিকিট কেটে দিয়েছি, তাই তুমি আর ঝামেলা করো না এখন। আর তাছাড়া ওনারা বেশি দিন থাকবে না এখানে, তাই কটা দিন তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও। আমার আর কিছু বলার নেই। এই শুনে সঙ্গীতা রীতিমতো রাগ করে নিজের রুমে চলে গেল এবং গিয়ে নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে লাগলো। মা শোনো, আমার শ্বশুর শাশুড়ি আসছে কালকে। ভালো লাগে না আমার। এক্ষুনি এসে কিটমিট শুরু করে দেবেন। ভালো লাগে না। কি দরকার আছে বলো ওনাদের আসার এখন এই গরমের মধ্যে? কি করি বলো তো? দেখ সঙ্গীতা, ওনারা তো বেশি দিন তোদের সঙ্গে থাকেন না, তাই আসছে যখন তুই আর আপত্তি করিস না। একটু মানিয়ে নিতে শেখ। আর তাছাড়া আমার জামাই খুব ভালো মানুষ, এটা দেখেই আমি তোর বিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া তোর শ্বশুর শাশুড়িও অত্যন্ত ভালো মানুষ। কেন যে তুই এরকম করিস আমি বুঝতে পারি না। তুই কখনো দেখেছিস তোর ঠাকুমা বা দাদুর সঙ্গে আমি এরকম ব্যবহার করেছি? তুমি আমার ঠাকুমা দাদুর সঙ্গে এনাদের তুলনা করছো? আমার ঠাকুমা দাদু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এরকম গ্রামের মানুষ ছিলেন না। ওনারা চিরকাল গ্রামে থেকে এসেছেন, তাই ওনারা গ্রামের মানুষ। আমরা শহরে থাকি, তাই আমরা শহরের মানুষ। এটা তো খুবই সিম্পল। তার মানে এই তো না যে সবাইকেই শহরে থাকতে হবে। তুই আর ঝামেলা করিস না মা, একটু অ্যাডজাস্ট করতে শেখ। ঠিক আছে, তুমি ফোনটা রাখো তো। তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। এর থেকে আমি বাপিকে ফোন করে নিতে পারতাম, অ্যাটলিস্ট বাপি আমাকে বুঝতো। তোর বাপিই তো তোকে আদর দিয়ে দিয়ে একদম বাঁদর করে তুলেছে। যখন যা আবদার করেছিস তখন তাই দিয়ে গেছে, তাই তুই এরকম হয়েছিস। কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিস না। যখন তুই হোস্টেলে পড়াশোনা করতিস তখন তোর জন্য সিঙ্গেল রুম নিতে হয়েছিল আমাদের, কেননা তুই কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারিস না। তোর বাপি এজন্য তোর বিয়েও দিয়েছে এমন জায়গায় যেখানে মেয়ে জামাই একসঙ্গে থাকবে, আর কেউ থাকবে না। তোর বাপির জন্যই তোর এরকম অবস্থা। এই বলে সঙ্গীতা ফোন রেখে দিল এবং সে রাগে ফুঁসতে লাগলো। সে বুঝতে পারছিল না কি করবে আর কি করবে না, কেননা তার ছোটবেলা থেকে একটা খারাপ অভ্যেস ছিল যে সে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারতো না। আর যেহেতু শহরে মানুষ হয়েছিল, তাই গ্রাম্য মেন্টালিটির মানুষজনদেরকে একদমই পছন্দ করতো না এবং গ্রামে থাকতেও পছন্দ করতো না। যদিও তার গ্রামে বিয়ে হয়েছিল, কিন্তু বরাবরই তুষার শহরেই থাকতো। পরদিন সকালবেলা সঙ্গীতার শ্বশুর শাশুড়ি এলো গ্রাম থেকে। তুষার তাদেরকে স্টেশন থেকে নিতে গিয়েছিল। আরে সঙ্গীতা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, বাবা মার জন্য শরবত নিয়ে এসো। এত রোদ গরম পড়েছে। তুই একটু শান্ত হ বাবা। তুই আমার সেই আগের ছেলেই থেকে গেলি, বিয়ের পরেও একটুও পাল্টালি না। বৌমাকে এত ব্যতিব্যস্ত করিস না, ওকে ধীরে সুস্থে কাজ করতে দে। আরে আসছি আসছি, এত ব্যতিব্যস্ত করো না তো। আমারও তো কিছু কাজ থাকে নাকি? সারাদিন তো তোমার বাবা মাকে নিয়ে পড়ে থাকলে আমার হবে না। আর তাছাড়া শরবত এখন কে খায়? ওই জন্য আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। কোল্ড ড্রিঙ্কস তো আমরা খাই না মা, তুমি ব্যস্ত হয়েও না। তুমি বসো, আমি সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। মা, তুমি অনেক পরিশ্রম করে এসেছো, তোমাদের বয়স হয়েছে, তোমরা পারবে না। আমার বাড়িতে যতদিন আছো অ্যাটলিস্ট আমি করতে দেবো না তোমাদের। আমি বরং মিনতিকে বলছি, ও সবার জন্য শরবত বানিয়ে নিয়ে আসবে। মিনতি, সবার জন্য শরবত নিয়ে আয়। মিনতি, আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। আমি শরবত খাই না। দেখো তো বৌমা, তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি গ্রাম থেকে। দেখো, আচার, মোরব্বা, তেঁতুল, রাবড়ি, বাড়িতে বানানো ঘি, এগুলো তোমরা খাবে, খুব ভালো লাগবে। আর তাছাড়া আমার ছেলে মোরব্বা খেতে খুব ভালোবাসে। এসব কেন নিয়ে এসেছেন আপনি? যত সব আনহাইজেনিক ভাবে তৈরি হয় আপনাদের গ্রামে, আমি একদম এসব পছন্দ করি না। আর আমরা এসব খাইও না। কি বলছো? খাবে না কেন? তুমি জানো এই খাবারের মূল্য? শহরে 1000 টাকা দিলেও এরকম খাবার পাওয়া যাবে না, বোকা মেয়ে। এই যে মায়ের হাতে তৈরি ঘি, মোরব্বা, এগুলোর স্বাদ জানো তুমি? মা, তুমি ভালো করেছো এগুলো নিয়ে এসে। আমি অনেকদিন ধরেই খাবারগুলো চাইছিলাম। আর তোমার হাতের বানানো ঘি আমার তো অল টাইম ফেভারিট। এই সমস্ত দেখে শুনে সঙ্গীতা একদম রাগে গড়গড় করে উঠে চলে গেল নিজের ঘরে। পরদিন সকালবেলা কেউ ঘুম থেকে ওঠার আগে একটা শব্দ পেয়ে সঙ্গীতার হঠাৎ ঘুম ভেঙে গেল। কিসের এত আওয়াজ হচ্ছে? আওয়াজটা তো মনে হচ্ছে কিচেন
কিচেন থেকে আসছে। যাই তো একবার গিয়ে দেখে আসি কিসের এত আওয়াজ। সঙ্গীতা কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা লুচি আলুর দম এসব বানাচ্ছে। সেই সব দেখে সঙ্গীতা বলল, মা, আপনি কেন এত অয়েলি খাবার বানাচ্ছেন? আর তাছাড়া আপনি এত সকাল উঠেছেন কেন? আমরা তো অনেক বেলা করে উঠি। আপনার ছেলে খেয়ে নিয়ে অফিসে চলে যায়, তারপর আমি ঘুম থেকে উঠি। আপনার জন্য সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আর তাছাড়া মালতী তো আছেই খাবার বানানোর জন্য। আপনার বানানোর কি দরকার? এটাই আপনাদের গ্রামের মানুষজনদেরকে নিয়ে প্রবলেম। আপনারা সমস্ত কাজ নিজে করতে চান, তাহলে এত টাকা দিয়ে আমি মেড রেখেছি কেন? আসলে বৌমা, অনেক দিন পরে তোমাদের এখানে এলাম তো, আর আমার ছেলেটা লুচি আলুর দম খেতে খুব ভালোবাসে। তাই ভাবলাম ওর অফিসে যাওয়ার আগে নিজে হাতে একটু বানিয়ে দিই। ঠিক আছে বৌমা, কালকে থেকে আর এরকমটা হবে না। এই বলে সঙ্গীতার শাশুড়ি মনের দুঃখে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আবার কিছু আওয়াজ পেল সঙ্গীতা, এবং সে বেরিয়ে এলো। এসে দেখলো তার শাশুড়ি মা ঘর পরিষ্কার করছেন। মা, আপনাকে বলেছি তো সকালবেলা এই সমস্ত কাজ করার দরকার নেই আপনার। এই সমস্ত কাজ বাড়ির মেডরা করে, আপনি শুধু শুধু করছেন কেন? ওরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে বাড়ি এক্ষুনি পরিষ্কার করে দেবে। আপনার এই ঝাড়ু নেতা এগুলোর কোনো দরকার নেই। এগুলো সব মডিউলার হাউস, এখানে ভ্যাকিউম ক্লিনার দিয়ে সব পরিষ্কার হয়। আপনাদের নিয়ে যে কি করি ভালো লাগে না আমার কিছু। সঙ্গীতা আর তুষার দুজনে ব্রেকফাস্ট করছিল। এমন সময় সঙ্গীতা দেখে তার শ্বশুর মশাই বাজার থেকে কিছু টাটকা শাকসবজি নিয়ে আসছে। বাবা, তুমি রোদের মধ্যে বাজারে গিয়েছিলে কেন? তুমি আমাকে বলতে পারতে, আমি বাজার আনিয়ে দিতাম। আর তাছাড়া রঘু প্রতিদিন আমাদের বাজার দিয়ে যায়। আরে বাবা, আমি পাশের বাজারে গিয়েছিলাম, আমার কোনো কষ্ট হয়নি। আর তাছাড়া বাজার তো খুব কাছেই। তাছাড়াও তো অনেকদিন হলো তোকে বাজার করে খাওয়াইনি, তাই আমারও তো কিছু ইচ্ছে হয় বাবা। ওই জন্য বাজার থেকে একদম টাটকা শাকসবজি কিনে নিয়ে এসেছি, আর একদম জ্যান্ত মাছ কিনে নিয়ে এসেছি। তুই তো খুব ভালোবাসিস। হ্যাঁ বাবা, এগুলো তো আমার খুবই পছন্দের, কিন্তু তোমার কষ্ট হবে সেই কথা ভেবেই বললাম। দেখো দেখো, তোমার বাবা মার কাণ্ড দেখো। সকাল থেকে কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ বাজার করছেন, কেউ খাবার বানাচ্ছেন। আমার তো পাগল পাগল লাগছে। বাড়ির লোকেরা যদি এই সমস্ত কাজ করবে, মেয়েরা কি করবে? আমি আর এনাদেরকে নিতে পারছি না, জাস্ট যথেষ্ট হয়েছে। সঙ্গীতার মুখে এই সমস্ত কথা শুনে তুষারের বাবা মা খুবই কষ্ট পেল। এরকম ভাবে 2-3 দিন কেটে গেল। একদিন সকালবেলা, বাবা, অনেক দিন তো হলো তোদের এখানে আছি, আর তাছাড়া বাড়িতে সব কিছুই আছে। এবার আমরা বাড়ি চলে যাব, আর এখানে ভালো লাগছে না। তাছাড়া তোদের এখানকার জীবনযাত্রার ধরন অনেকটাই আলাদা আমাদের থেকে, একটুও মেলেই না। তাই আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমরা আর এখানে থাকতে পারবো না। আর তাছাড়া বৌমাও খুশি না আমরা এখানে আছি বলে। আমাদের বয়স হয়েছে, আমরা বুঝতে পারি বাবা। তাই আমরা ঠিক করেছি আজই চলে যাব। তোর বাবা টিকিট কাটতে গেছে স্টেশনে। কি সব পাগলের মতো উল্টোপাল্টা বলছো? তোমরা একদম যাচ্ছ না এখন। আর সঙ্গীতার ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত। আর বাবা টিকিট করতে গেছে মানে? আমি তোমাদের একমাত্র সন্তান। তোমরা কত যত্ন করে আমাকে মানুষ করেছো, আমি থাকতে বাবা টিকিট করতে যাবে কেন? এখন যাবেই বা কেন? আমি তোমাদেরকে একদম যেতে দেব না। তাহলে আমিও তোমাদের সঙ্গে গ্রামে চলে যাব। তুমি গ্রামে চলে যাবে মানে? এখানে আমাদের এত বড় বাড়ি গাড়ি, তোমার জব সবই তো এখানে। তুমি গ্রামে গিয়ে কি করবে? চাষ করবে? তাহলে আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম তোমাকে। এই সবই কথা হচ্ছিল। হঠাৎ করে সঙ্গীতার বাবা মা এসে হাজির হলো বেআই বিয়ানের সঙ্গে দেখা করতে। সঙ্গীতা, এসব কি বলছিস? এগুলো কি কথা? তোর কোনো জ্ঞান আছে না জ্ঞান নেই কিছু? কার সঙ্গে কিরকম কথা বলতে হয় সেটাই ভুলে গেছিস? কিচ্ছু জানিস না? আর তোর শ্বশুর মশাই এবং শাশুড়ি মা যথেষ্ট ভদ্রলোক এবং যথেষ্ট ভালো মানুষ। তুষার অনেক ভালো ছেলে, তাই তোকে এত সহ্য করছে। আর এই সমস্ত দোষই আমাদের। আমরাই তোকে ঠিকমতো মানুষ করে শিক্ষা দিতে পারিনি, তাই তোর এরকম অবনতি হয়েছে। আমি ভাবলাম বেআই বেআইনের সঙ্গে একবার দেখা করে আসি। ভাগ্যিস এলাম, তাই জানতে পারলাম তোর এইরকম দিকটা। তুমি না গিন্নি, আমি মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছিলাম। ওই জন্যই মেয়েটা কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। আজকে আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি। সঙ্গীতা মা, তোকে একটা কথা বলি, গুরুজনদের সঙ্গে সবসময় ঠিকঠাক ব্যবহারটা করিস, নইলে তোর নেক্সট জেনারেশন কি শিখবে? আমাদের কখনো দেখেছিস দাদু ঠাকুমার সঙ্গে আমরা কখনো খারাপ ব্যবহার করেছি? এরকম করতে নেই মা। আর তাছাড়া তুষার হচ্ছে ওর বাবা মার একমাত্র সন্তান, তাই তুষার কি করে সহ্য করবে বাবা মার এরকম অপমান? আমার জামাই অত্যন্ত ভালো মানুষ, তাই তোকে কিছু বলেনি, কিন্তু তাই বলে তুই তার সুযোগ নিস না মা। সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয়, এটাই নিয়ম। তোকে কতবার বুঝিয়েছি, তাও তুই কোনো কথাই কানে তুলিস না। আর যদি তোর দাদার বউ আজকে এরকম আমাদের সঙ্গে ব্যবহার করতো, তুই তাহলে মেনে নিতে পারতিস সেটা? তোর দাদার বউ তো কত বড় লোকের মেয়ে, বিদেশে থাকে।
কিন্তু তোর মতো এরকম না, কখনো তোর মতো এরকম ব্যবহার করে না। মা, আমার খুব ভুল হয়েছে। আসলে আমি ছোটবেলা থেকেই তো কারোর সঙ্গে অ্যাডজাস্ট করিনি, তাই আমি অ্যাডজাস্ট করতেই শিখিনি। যখন তুমি বললে বৌদি তোমাদের সঙ্গে এরকম করলে তোমাদের কতটা খারাপ লাগতো, তখন আমি ব্যাপারটা রিয়েলাইজ করলাম। সত্যিই তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কত ভালো মানুষ, আর আমি ওনাদের সঙ্গে কি খারাপ ব্যবহারটাই না করি, তারপরেও ওনারা কিন্তু আমার সঙ্গে একটাও খারাপ ব্যবহার করেন না। আমার খুব ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করো। আর মা বাবা, আপনারাও আমাকে ক্ষমা করবেন। এখন থেকে আপনাদের গ্রামে যাওয়ার দরকার নেই, আপনারা এখানেই থাকবেন আমাদের সঙ্গে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। এটা শুনে এবং সঙ্গীতার এই পরিবর্তন দেখে সবাই খুব খুশি হলো। কি ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কেন? বিয়ের কদিন তোমার অনেক পরিশ্রম হয়েছে, এখন একটু রেস্ট করতে হবে তোমাকে, তবে তো তুমি সুস্থ হয়ে উঠবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আর একদম এত সকাল ঘুম থেকে উঠবে না। আর তুমি এসব কি করছো? হাতে ওটা কি? এটা ঝাড়ু মা। আমি ভাবলাম সকালবেলা উঠে সমস্ত ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একটু মুছে দেব, আর তারপর আপনাদের সবার জন্য জলখাবার বানিয়ে দেব। আমার তো উঠে স্নানও হয়ে গেছে, আর আমি সমস্ত ঘর পরিষ্কার করে দিয়ে খাবার বানিয়ে দেব। আপনি যান না মা, আপনি বরং একটু রেস্ট করুন। আমি সব কিছু হয়ে গেলে আপনাকে ডাকবো। আর মা, ব্রেকফাস্টে কি কি বানাবো সেটা একটু বলে দিয়ে যান। আরে বৌমা, দাঁড়াও দাঁড়াও, কি বলছোটা কি? এসব কাজ তুমি কেন করবে? তুমি বাড়ির নতুন বউ। আর তাছাড়া আমার বাড়িতে অনেক লোক আছে কাজ করার জন্য, যারা সমস্ত কিছু করে, রান্না করা, ঝাড়ু দেওয়া, পোছা, এগুলো তোমার করার দরকার নেই। তুমি যাও, রেস্ট করো। আমার কোনো অসুবিধা হবে না মা, এই সমস্ত কাজ করার অভ্যেস আছে আমার। বাড়িতে আমি এই সমস্ত কাজ করতাম। তোমার সমস্যা হবে না ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা হবে। আমি তোমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছি, কাজের মেয়ে নিয়ে আসিনি। তোমার কতই বা বয়স? এই বয়সে তোমাকে এইসব কাজ করতে হবে না, তুমি পড়াশোনা করবে বাস। কিন্তু মা, এরকম সময় আমি শুতে যাব কি করে? এখন তো ভোর হয়ে গেছে। হ্যাঁ, তুমি শুতে যাও। আর হ্যাঁ, সকালবেলা যখন উঠে পড়েছো, ব্রাশ করে নিয়েছো, স্নান করে নিয়েছো, তখন কিচেনে যাও, গিয়ে ওখানে ড্রাই ফ্রুটস ভেজানো আছে, ওটা খেয়ে নাও। আমি আর একটা কথাও শুনতে চাই না। সোমা কিছু না বলে চলে গেল। 8টার সময় সবাই ঘুম থেকে উঠল। সোমার ননদ সোমাকে ডাকতে এলো। বৌদি, সবার জন্য চা দিয়েছে মিনতি দি, এসো ব্রেকফাস্ট করে নেবে, এসো। এ মা, খুব দেরি হয়ে গেছে তো। বাবারে, বেলা 8টা বেজে গেছে। এতক্ষণ তো আমি বাড়িতে থাকলে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতাম, আর এখন আমি ঘুম থেকে উঠছি। এ মা, সবাই কি ভাববে আমার ব্যাপারে? খুব ভুল হয়ে গেছে আমার ভোরবেলা ঘুমাতে এসে। এই বলে সোমা হন্তদন্ত হয়ে রুমের থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে এলো। সরি মা, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আসলে সকালবেলা ঘুমোতে গিয়ে দেরি হয়ে গেল, বুঝতেই পারিনি কখন এত বেলা হয়ে গেছে। আপনার ছেলেও কখন অফিস চলে গেছে সেটাও বুঝতে পারিনি। হ্যাঁ, তাহলে তো খুব অন্যায় করেছো। এর সাজা তো তোমার পাওয়াই উচিত। এর সাজা হলো এক্ষুনি তোমাকে এই সমস্ত ব্রেকফাস্ট খেয়ে ফেলতে হবে। আমি জানি ছেলে চলে গেছে, আমাকে বলেই গেছে। তুমি ঘুমাচ্ছ বলে তোমাকে আরো ডিস্টার্ব করেনি। এই সমস্ত দেখে সোমা অত্যন্ত অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এরকম ভালো মানুষও কি হয়? তারপর বৌদি, বলো কোন কলেজে ভর্তি হবে? তুমি চাইলে আমার সঙ্গে আমার কলেজে ভর্তি হয়ে যেতে পারো। তোমার ফেভারিট সাবজেক্ট কি বলো তো? আমি আজকেই কলেজে জিজ্ঞাসা করে আসবো সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুই একবার জিজ্ঞাসা করে আসবি কি লাগবে কি না লাগবে, সমস্ত ডকুমেন্টস রেডি রাখতে হবে তো। এ মা, না না, আমি আর পড়াশুনো করব না। আমার বিয়ে হয়ে গেছে, আমি আবার কি পড়াশুনো করব? আর আমি পড়াশুনো করলে আপনাদের দেখভাল কে করবে? না না, আমি আর পড়বো না। পড়বে না মানে? আর কি দেখভাল করব করছো? আমাদের দেখভাল তোমাকে এখন একদম করতে হবে না। আমরা সবাই যে যার নিজেদের দেখভাল করে নিতে পারবো। তুমি কলেজে ভর্তি হবে বাস। আমি তোমার রেজাল্ট দেখেছি, তুমি তো দারুণ রেজাল্ট করেছো উচ্চ মাধ্যমিকে, আমার মেয়ের থেকেও ভালো। আর এখন থেকে তুমি কিনা বাড়ির সমস্ত কাজ করে সময় নষ্ট করবে? হ্যাঁ বৌদি, তুমি আমার সঙ্গে আমার কলেজে যাবে। দুজনে মিলে কি সুন্দর একসাথে কলেজে যাব, খুব মজা হবে। আমি আজই বলে দিচ্ছি দাদাকে তোমার ফর্ম ফিল আপ করে দিতে। এই সমস্ত কিছুই অনেকক্ষণ ধরে সোমা শুনছিল এবং বোঝার চেষ্টা করছিল যে এরকমও কি হতে পারে। শ্বশুর বাড়ির লোকজন কখনো এত ভালো হতে পারে? তার তো নিজের বাড়ির লোকজনই কখনো এত ভালো ব্যবহার করেনি তার সঙ্গে। কি করে সম্ভব এটা? এই বলে সোমা কাঁদতে লাগলো। বৌমা,
কি হয়েছে? কাঁদছো কেন? বাপের বাড়ির জন্য মন খারাপ লাগছে বুঝি? ঠিক আছে, আমি তোমার মামা মামিকে আজকেই ডেকে পাঠাবো তোমার সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বৌমা এখানে? তুমি বলো আমাকে, আমি তো তোমার মায়েরই মতো। আরে না না মা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। আসলে এত ভালো ব্যবহার আমি কখনো পাইনি তো, তাই আমি অবাক হয়ে যাচ্ছিলাম আপনাদেরকে দেখে। এত ভালোবাসা তো আমাকে কখনো কেউ দেয়নি। আসলে আমার জীবনের অনেক কাহিনী হয়তো আপনারা জানেন না। আপনারা অত্যন্ত ভালো মানুষ, তাই আপনারা কখনো জানতেও চাননি। আজকে আমি আমার জীবনের সমস্ত ঘটনা খুলে বলবো আপনাদের। তারপর সোমা সমস্ত কিছু তার পুরনো দিনের ঘটনা বলতে লাগলো তার শাশুড়ি মাকে। আসলে সোমা রামনগর নামক এক গ্রামে বাস করত। সোমার বাবা এবং মা দুজনেই একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান। সোমার বয়স তখন 6 বছর। তারপর থেকেই সোমার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়ের দিন। বাবা মা মরা মেয়ে সোমা মামা মামির কাছে এসে উপস্থিত হয়। তার মামা খুব ভালো হলেও মামি কিন্তু মোটেই ভালো ছিল না। কথায় কথায় সোমাকে বকাবকি করত এবং মারধরও করত। ছোটবেলা থেকেই সোমা বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করত। সমস্ত কাজ করার পর সে স্কুলে যেতে পারত। শুনছো, সোমার তো অনেক বয়স হয়ে গেছে, আর ওকে আমি আমার বাড়িতে রাখতে পারছি না। ওকে খাইয়ে দাইয়ে পুষে আমার লাভটা কি আছে? ছেলে সন্তান হলেও বা বুঝতাম যে চাকরি করে আমাদের খাওয়াবে, কিন্তু এ তো মেয়ে, এর বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো। তুমি ওর জন্য পাত্রের সন্ধান করতে থাকো, আমি আর ওকে পড়াতে পারবো না, ওকে এবার বিয়ে দিয়ে দেব। তুমি বলছোটা কি? ওর বয়সই বা কত? এই তো 16 বছর বয়স হলো। আর তাছাড়া 16 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যায় না, 18 বছর বয়স হতে হয়। এগুলো তুমি জানো না? তুমি কি চাও আমাদের সবাইকে পুলিশ এসে ধরে নিয়ে যাক? তোমার এই বোকামি আমি সাপোর্ট করতে পারছি না। আর আমাকে ক্ষমা করো, তুমি মেয়েটাকে একটু শান্তি করে থাকতে দাও। এই বলে সোমার মামা চলে গেল। এরকম ভাবেই সময় কাটতে লাগলো। সোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। সোমা তার মামাকে বলল, মামা, আমার রেজাল্ট বেরিয়েছে। আমার উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে, ভালো কলেজে চান্সও পাবো। আমি কি কলেজে ভর্তি হব? ভর্তি হবি কিনা মানে? অবশ্যই ভর্তি হবি। এত ভালো রেজাল্ট করার পরে কলেজে তো পড়তেই হবে তোকে। তোর দাদা দিদির মানে আমার ছেলে মেয়ের থেকেও তো তুই ভালো রেজাল্ট করেছিস। তুই চিন্তা করিস না, তুই নিশ্চিন্তে কলেজে ভর্তি হয়ে যা। কলেজে ভর্তি হয়ে যা মানে? মগের মুলুক নাকি? পয়সা কি গাছে ফলে? আমি ওর পিছনে আর একটা টাকাও খরচ করব না। এবারে এই আপদকে আমি ঘর থেকে বিদায় করবই। এখন তো তুমি আমাকে আর কিছু বলতে পারবে না। ওর 18 বছর বয়সও হয়ে গেছে, তাই আমি ওর জন্য পাত্রের সন্ধান করবই। তোমাকে আর কিছু করতে হবে না, তোমার দৌড় আমার দেখা হয়ে গেছে। এই বলে সীমার মামি বজবজ করতে করতে চলে গেল এবং উল্টোপাল্টা পাত্রের সন্ধান করতে লাগলো। একদিন পাত্রপক্ষ সোমাকে দেখতে এলো। আপনাদের মধ্যে পাত্রটিকে নিশ্চয়ই আপনার ছেলে। আরে না মশাই, আমার ছেলে আবার কি? আমি আপনার জামাই হতে এসেছি। আপনি আমার জামাই হতে চলেছেন মানে? আপনি তো আমার থেকেও বয়সে বড়। আপনি এখন বিয়ে করতে এসেছেন? আপনার লজ্জা করে না? আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে চলে এসেছেন। এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তুমি ওনার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? কত ভালো পাত্র জানো, কত সম্পত্তি আছে। তোমার ভাগ্নিকে রাজরানী করে রাখবে। ওই তো তোমার ভাগ্নির ছিরি। ওকে কে বিয়ে করবে শুনি? আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, তুমি এরকম উল্টোপাল্টা পাত্রের সন্ধান করবে না একদম। আমার বোনকে আমি কথা দিয়েছিলাম যে আমি তার মেয়েকে দেখে শুনে রাখবো। তোমার কারণে আমি ওকে কোনোদিন দেখতে পারিনি। তুমি অশান্তি করতে বলে আমি ওর দিকে নজর দিইনি। মেয়েটা কত কষ্ট পেয়েছে তুমি জানো? আমি আমার মতো করে আমার ভাগ্নির দেখাশোনা করব। এই বলে সোমার মামা বাড়ির থেকে বেরিয়ে গেল। রাস্তায় যেতে যেতে অনেক দিনের পুরনো এক বন্ধুর সঙ্গে সোমার মামার দেখা হলো। আরে বিকাশ, তোর কি খবর? কোনো পাত্তাই তো নেই। তারপর কেমন আছিস? সবকিছু ঠিকঠাক চলছে তো? আরে আর কি ঠিকঠাক চলবে বলতো? জানিসই তো আমার একটা ভাগ্নি আছে। বোনের হাজবেন্ড দুজনেই মারা গেছে। ভাগ্নিটা আমার কাছেই থাকে। ওকে নিয়ে রোজ দিন অশান্তি। আমার ভালো লাগছে না রে আর। কেন রে, কি অশান্তি? খুলে বল তো দেখি, কোনো সমাধান করতে পারি কিনা। তারপর সোমার মামা সমস্ত ঘটনা খুলে বলল। এই শুনে সোমার মামার বন্ধু বলল, আরে তুই চিন্তা করিস না, আমার পরিচিত একজন ভালো ভদ্রলোক আছেন কলকাতাতে। ওনার ছেলের জন্য একটি পাত্রীর সন্ধান করছিলেন। আমি একবার ওনার সঙ্গে কথা বলে দেখব। অত্যন্ত ভালো মানুষ ওনারা, কোনো দাবি দাওয়াও নেই। ভালো পাত্রী হলেই চলবে। তাহলে তো খুবই ভালো হয় রে। তুই একটু দেখ তো, আমার ভাগ্নিটা তাহলে বেঁচে যায়। আমিও চাই ভাগ্নিটা একটু সুখের মুখ দেখুক। সেই ছোটবেলা থেকে ও অনেক কষ্ট করেছে। কিছুদিন পর সোমাকে দেখতে কলকাতা থেকে ওই ভদ্রলোক এবং ওনার স্ত্রী এলেন। তাদের সোমাকে খুব পছন্দ হলো।
তারপর সোমার সাথে তাদের ছেলে রাকেশের বিবাহ সম্পন্ন হলো। এই সমস্ত কথা শুনে সোমার শাশুড়ি চোখের জল ধরে রাখতে পারলো না। বৌমা, তুমি একদম কান্নাকাটি করবে না। তোমার কান্নার দিন শেষ হয়েছে। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। তোমার জীবনের কাহিনী শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট পেতে হবে না। তুমি আমার মেয়ের মতোই আমার ঘরে থাকবে। তোমার যা প্রয়োজন সব আমাকে বলবে, ঠিক আছে? এইভাবে সোমা একটি সুখের জীবন ফিরে পেল এবং সে সবার সাথে খুব সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।